ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, সব সীমা অতিক্রম করে গেছেন, এটা বরদাস্ত করা হবে না। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। একজন সিনিয়র আইএএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানের ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন, এবারে তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময়। ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন ইয়েস্টারডে, ইউ আর ভায়োলেটিং কনস্টিটিউশন। নিজেদের অবস্থানে কিন্তু শাসক দল এত বিতর্কের পরও একেবারে অনড় রয়েছে। এই ইলেকশন কমিশন নিয়ে খেলা হচ্ছে। আগে তিনজন ছিল, বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হঠাৎ জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে নিজের দুজন, অর্থাৎ উনি আর ওনার মন্ত্রিসভার একজন, এ তো ফার্স হচ্ছে। তবুও গণতান্ত্রিক দেশে আমাদের গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে এবং সেই লড়াই আমরা করব। মণিশঙ্করদা, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি আমরা জানি, কিন্তু সেখানে যখন প্রশ্ন ওঠে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে, যখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন এই কিছুদিন আগে 2023 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, এত অশান্তি হচ্ছিল, বাহিনীর কথা হচ্ছিল, রাজীব সিনহা প্রথমত তার নিয়োগ এবং দ্বিতীয়ত তার ভূমিকা, সেটা নিয়ে যখন বারবার সমালোচনা হয়েছে, কই তার কোনো উত্তর তো শাসক দল দেয়নি। দেখুন, এই যে আজকে যে আলোচনাটা হচ্ছে, যতবারই ভোট আসবে একই রকম আলোচনা হবে, এবং এই আলোচনাতে যিনি মুখ্যমন্ত্রী বলছেন এবং শুভেন্দু অধিকারী বলছেন কোনো কথাটাই ভুল নয়, দুটোকে আমি অ্যাডমিট করি। আমি বলছি যে 93-তে তো টিএন সেশন এই এপিক কার্ড করলো, যার জন্য একই এপিক কার্ড এইসব মিলে যাচ্ছে। তার আগে তো তার মানে কীরকম ভুয়ো ছিল আপনি বুঝে দেখুন যারা শাসক দলে ছিল। আমার কথা হচ্ছে যে যেখানে যে যেরকম অপরচুনিটি পাবে সেটা অ্যাভেল করবে, কারণ পলিটিক্যালটা এখন একটা প্রফেশন, একটা প্রফেশন, সারা ভারতবর্ষে পলিটিক্যাল প্রফেশন। ফলে যদি আমাকে সুযোগ দেওয়া হয় যে আমার দলের কাউকে বা আমার অফিসের কাউকে আমি ইলেকশন কমিশন করতে পারবো, এটা তারা নিচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যখন বিজেপি এই সরকার, না আমি এটা নিউট্রাল কথা বলছি, আমি বলছি যখন বিজেপি বা বিজেপি শাসিত সরকার সারা দেশে স্বচ্ছতার একটা বাতাবরণ তৈরি করতে চাইছে, আমি বলছি তো, আমি কিন্তু দুটো কথাকে একই গুরুত্ব দিলাম। আমি বলছি স্বচ্ছতার কথা যখন বলছেন ইলেকশন কমিশন, যেগুলো সেন্ট্রালের, যেখানে স্বচ্ছতাটা একদম নিউট্রালি করা যায়, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে রাজ্যপাল, রাষ্ট্রপতি, তারপরে ইলেকশন কমিশন, এইগুলোকে একটা নিউট্রাল ইলেকশনের মাধ্যমে কেন অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করবে না? সেইগুলোকে তো তারা রেখে দিচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে মুখ্য সচিব তিনি যখন নির্বাচন কমিশনার হয়ে যান, সেটার উপরে নিয়ন্ত্রণ কার থাকে? দেখুন, ইলেকশন কমিশনের যে অ্যাপয়েন্টমেন্টটা, সেটাকে নিউট্রাল করা যায় না। রাজ্যের হাতে তো পঞ্চায়েত, রাজ্য নির্বাচন কমিশন করে, রাজ্য সরকারের হাতে সবটা থাকে। ইলেকশন কমিশনারটাকে ফলো হয় স্টেট গভর্নমেন্ট ইলেকশন প্রসিডিউর, ওটা যখনই চেঞ্জ হবে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে। আমি বলছি চেঞ্জ হোক না, কাকে বসাচ্ছেন সেটা তো দেখতে হবে। প্রশাসন থেকে একজনকে তুলে নিয়ে আপনি মুখ্য সচিবকে বসিয়ে দিলেন, অপরচুনিটি থাকবে না যদি মনে হয় যে ইলেকশনের মাধ্যমে এগুলোকে অ্যাপয়েন্ট করা হবে। পাবলিক বলছেন রাষ্ট্রপতি ইলেকশন হবে না, আমি বলছি যে পার্লামেন্টে ইলেকশন রাষ্ট্রপতি। একটা কথা থেকে আমি যেটা মোদ্দা কথা বুঝলাম সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যা করবে সেটাই কিন্তু ফলো আপ হয়ে নিচে আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু রাজ্য নির্বাচন কমিশন। তাহলে রাজীব সিনহার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই আমাদের কারণ নেই। বেশ,
রাজীব সিনহা যখন ছিলেন বেশ, স্টেট শতরূপা। ইলেকশন কমিশন, উনি প্র্যাকটিক্যালি চেয়ারে বসতেন, সাদা চেয়ার, সাদা তোয়ালে দিয়ে, একদম হাব ভাব ছিল মুখ্যমন্ত্রীর পোষা মেনি বেড়ালের মতন। আমি আর বাকিটা বললাম না। আচ্ছা, এখানে যখন কাল থেকে প্রশ্ন উঠছে যে চিফ ইলেকশন কমিশনার আইডেন্টিটি নিয়ে, কাল পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী জবে থেকে একেবারে ইলাবোরেটলি এমন হাবভাব উনি করলেন যেন অমিত শাহর বাড়িতে রান্না করতেন, তাকে এরকম বসিয়ে দিয়েছে। এখানে আমি জাস্ট কয়েকটা জিনিস ক্ল্যারিফাই করে দিচ্ছি। যখন আগে 3 জন মেম্বার ছিল, তখন জুডিশিয়ারির তরফ থেকে চিফ জাস্টিস অফার করেছিল যে যতদিন না তোমরা ডিসিশন নিচ্ছ, আই উইল বি দ্য থার্ড পার্সন, মানে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন, চিফ জাস্টিস ছিলেন অ্যাজ এন ইন্টারমিডিয়েট মেজার। এবং তারপরে যখন পার্লামেন্ট অ্যাজ দ্য লেজিসলেটিভ অথরিটি অফ দ্য কান্ট্রি, তারা যখন ডিসিশন নিল যে প্রাইম মিনিস্টার somebody from his cabinet according to his choice এবং লিডার অফ অপোজিশন, কেন নিল সেটা যখন আমি এমপি হব এক্সপেরিয়েন্স করে তোমাকে তখন আমি জানাবো। কিন্তু দিস ইজ এ লেজিসলেটিভ অথরিটি, যেটা দেশের প্রধান বিচারপতিকে আপনারা গোটা ফরম্যাটটা বদলে দিলেন, গোটা ফরম্যাটটা বদলে দিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে মোদি মন্ত্রিসভার একজন চলে এলেন। তাহলে 3 জনের মধ্যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রী, একজন মোদি মন্ত্রিসভার একজন সদস্য, দুজন, আর একজন হচ্ছেন লোকসভা, আরেকজন হচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা। কি করে আপনি নিরপেক্ষতার কথা বলবেন শতরূপাদি? এ রাজ্যের প্রশ্ন তুললে জবাব তো দিতেই হবে কেন্দ্রে বিজেপি সরকারকে। একদম চয়নদা কিচ্ছু করানি, উত্তর দিতে হবে শতরূপাদি, বলতে দেবেন না, উত্তর দিতে হবে শতরূপাদি। চয়নদা, বিষয়টা হচ্ছে অন্য। সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে বিজেপি, এইটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ রাতের অন্ধকারে এই এটা সুপ্রিম কোর্টকে অন্ধকারে রেখে মামলা চলাকালীন এই সিদ্ধান্তটা হয়ে গেছে পরিষ্কার। এক, দুই যেটা একদম হিয়ারিং এর আগে বদল হয়েছে, একদম শতরূপাদি হিয়ারিং এর আগে বদল হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা নির্দিষ্টভাবে বলতে চাইছি, চিফ জাস্টিসকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ রেখে এই বডি তৈরি করা, এটার মধ্যে একটা ব্যাড ইন্টেনশন আছে। এবং যে জায়গাটাতে আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে এই স্বচ্ছতাটা একটা নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে বা কোনো ধর্মকে সামনে দাঁড় করিয়ে রেখে বা কোনো ভাষাকে সামনে দাঁড় করিয়ে রেখে না করে, কে স্থানীয় বাসিন্দা, কার সঙ্গে স্থানীয় স্তরে যোগাযোগটা রয়েছে ভোটের সময়, এই প্যারামিটারগুলো মেনটেন করাটা জরুরি। এর বাইরে যে যারা যে কথাটাই বলছেন সেটা অসংবিধানের কথা, অসংবিধানের কথা, সে কিভাবে হবে সেটা আপনারা বলুন। আপনার সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, আমাদের এখানে সংবিধানটা একটা নেহাতি অবান্ত। এইবার মানুষ আপনাদের আসতেছে সংবিধান পাল্টাতে, সংবিধানটাকে পাল্টাতে। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মোদী সরকারের আমলে কিভাবে নিয়ম বদলে গিয়েছিল রাতারাতি, ঠিক কি উপায়ে একেবারে মুখ্য নির্বাচন কমিশনার তার নিয়োগ হয়েছিল, যার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। দেখুন, 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে তুঙ্গে চর্চা। শুধু কমিশনের নিরপেক্ষতাই নয়, মোদী সরকারের ভূমিকাও বিরোধীদের আতশ কাচের তলায়। আগে মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ে প্যানেলে থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এই নিয়ম বদলাতে সম্প্রতি বিল পাশ করে মোদী সরকার, যেখানে এই প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। তার বদলে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে, যাকে আবার প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। অর্থাৎ 3 জনের প্যানেলে 2 জনই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার। ফলে এটা বলার অপেক্ষা রাখে না যে মুখ্য নির্বাচন কমিশনার পদে এখন কাকে বসানো হবে তা নিয়ে মোদী সরকারের পছন্দই শেষ কথা। আর এক্ষেত্রেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, সরকারের উদ্দেশ্য নিয়ে। নরেন্দ্র মোদী সরকারের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের এই নিয়ম বদল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। 19 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে সেই সংক্রান্ত শুনানি ছিল, কিন্তু তার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় জ্ঞানেশ কুমারকে, যাকে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই দাবি করছে বিরোধীরা। 17 ফেব্রুয়ারি এই নিয়োগ নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন, যেহেতু 19 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তাই এই বৈঠক স্থগিত রাখা উচিত। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী, অর্থাৎ নরেন্দ্র মোদী ও অমিত শাহের ভোটের ভিত্তিতে জ্ঞানেশ কুমারকেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি এই জায়গায় একবার সলিলদার কাছে আসবো। সলিলদা, আজকে বিরোধীরা তারা সরব হচ্ছে কিভাবে এই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ হলো তা নিয়ে তারা প্রশ্ন তুলছে, কিন্তু আপনি যদি এ রাজ্যের নিরিখে দেখেন, আমি রাজীব সিনহার প্রসঙ্গ বাদ দিয়েও যদি ভাবি 2014 সাল থেকে এখানেও নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিটা তো রাতারাতি বদলে ফেলা হয়েছিল। আগে আইএএস অফিসাররা হতেন এবং তারপর থেকে রাতারাতি WBCS অফিসাররা তারা এখন নির্বাচন কমিশনারের দায়িত্ব পান। না, সেটা তো আগে যিনি ছিলেন সেটা তো তাই ছিল, তো স্টেট সার্ভিস থেকে তারপরে নমিনেটেড হয়ে তারপরে তারা আইএসএ আগে সদিচ্ছা নিয়ে তো প্রশ্ন সব পক্ষের দিকেই আগে আর ক্যাডারের ছিল সেগুলো। দেখো, আমি তো প্রথমেই তোমাকে বললাম যে রাজ্যে যে রাজনৈতিক দল যারা ক্ষমতাসীন থাকবে তারা এগুলো করে। কেন্দ্রে যেমন দেখো তুমি এটা যেটা বললে এটা তো অস্বীকার করে 2:1 হয়ে গেল, সেটা তো আইনগতভাবেই যেটা করেছে, এটাও আইনগতভাবেই করছে। সুতরাং তোমার এই যে ম্যাল প্র্যাকটিসগুলো এগুলো চলবে এবং পার্সোনাল বেনিফিটের জন্য ব্যক্তিগত সেই শাসক দলের নিজস্ব বেনিফিটের জন্য সুবিধার জন্য সেটা চলবে। আমি বারবার বলছি এই ভুয়ো ভোটার করে এবার নিজের দলকে আরও চাঙ্গা করার জন্য সেটা করা হলো, যাতে করে ইনফ্লাক্স অফ ফেক ভোটার্স যেগুলো হয়েছে যতটা পারো সেগুলো করার চেষ্টা করো তোমরা, এখন থেকে রাস্তায় নেমে সেগুলো করো, যার জন্য গতকাল থেকে সেই পদ্ধতিটাও সেই ইয়েটা চালু হয়ে গেছে। ছোট্ট লাইন এখানে অ্যাড করতে চাই সলিল বাবুর সঙ্গে, একদম কারেক্ট কথা, এবং এইটাকে যাতে রিকনফার্ম করা যায়, ববি হাকিমের মতন লোকজন যার বেসিক্যালি কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই এই ধরনের কথাবার্তা নিয়ে মন্তব্য করার, তিনি এবং তার দলবল নিয়ে যাচ্ছেন কি করতে, তুমি যেটা কারেক্টলি একদম প্রথম থেকেই শুরু করলে যে ওদের কি অথরিটি আছে করবার, তারা যাচ্ছে একটাই কারণে, দুয়ারে ভয় ঢোকানোর জন্য। তাহলে আপনারা কিভাবে এই ভুয়ো ভোটারটা কারেকশন করবেন? আমরা কি করলাম? আমরা তো বাড়ি বাড়ি যাইনি, আপনারা বাড়ি বাড়ি যাননি, কিন্তু আপনারা যে অভিযোগটা করছেন না জানিয়েছি যে এগুলো দেখো, আমরা বাড়ি বাড়ি গিয়ে বলিনি যে তোমার কত আছে আমাদের জানাও, কিন্তু ইলেকশন একদম প্রসেস মেনে আপনারা যাবেন, আমি মানছি, কিন্তু আপনারা যে অভিযোগটা করছেন যে শাসক দলের ঘুঘুর বাসা রয়েছে, তাহলে আপনারা না হয় নিয়ম মেনে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন যে এইটা ভুয়ো ভোটার রয়েছে, বাদ দাও। ইলেকশন কমিশনের মাথায় যারা বসে রয়েছে তারাও তো আবার সরকারি আধিকারিক, আপনারা খুশি হবেন তো? না, সেটা তো আমি জানি না, আমরা তো বলিনি বাদ দাও, আমরা বলেছি এটা নজর রাখো, পসিবল রেকটিফিকেশন হচ্ছে এখানে। তুমি দেখো মণিশঙ্করদা, দেখুন আজকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ হোক, মানরেগার টাকা না পেলে, আবাসের বাড়ির টাকা না পেলে, 100 দিনের কাজের টাকা না পেলে তৃণমূল কংগ্রেস সব নিজের পকেট থেকে দিয়ে দেয়, এমনকি ভোটার তালিকা সংশোধনের কাজটাও কিন্তু তারা সরকারি আধিকারিকদের নয়, পুরোটাই নিজেদের দায়িত্বে নিয়ে নিয়েছে। কেন বলুন তো? আমি বলছি যে না, পুরোটা কেন নিজের দায়িত্ব নিচ্ছে সরকারি তরফ থেকে? আপনাদের লোকজন রাস্তায় গেছে, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবে যে দেখো, একদম ভয় দেখানোর জন্য গেছে যে দেখো তোমাদের যদি উত্তর। আমি বলছি যে এখানে একটা সরকার আছে, সরকারের তরফ থেকে ইলেকশন কমিশন থেকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেই সংশ্লিষ্ট রাজ্যকে, আমি বলছি যে সরকারি যারা চাকরি করছে ইলেকশন কমিশনের নিজস্ব তো প্রতিনিধি নেই, এখানে যে রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বটা পালন করতে গেলে তারাই তো বাড়ি বাড়ি যাবেন। ইলেকশন কমিশন তো বলেনি, জানিয়ে দিয়েছে নিয়ম মেনে সরকারি আধিকারিক যারা ভোটার কার্ড সংশোধনের কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের কাছেই আসতে হবে, সরকারি কর্মচারী ছাড়া কোনো রাজনৈতিক দলের কথা কিন্তু সেই পোস্টে বলা নেই। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে বারে বারে, সে জাতীয় নির্বাচন কমিশনার হোক বা রাজ্য নির্বাচন কমিশনার হোক। রাজীব সিনহা থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় এই পদে বসানোর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়। মীরা পাণ্ডের সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে আইএএস অফিসারদের রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হতো, কিন্তু 2014 সালে সেই নিয়মের বদল হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। তারপর থেকে এই পদে নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে বারবার। লোকসভা বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন, আর পুরসভা পঞ্চায়েত ভোট হয় রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। কিন্তু গত কয়েক বছরে দুই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। 2023 সালের পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্য নির্বাচন কমিশনার পদে বসানো হয় রাজীব সিনহাকে, যিনি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য সচিব ছিলেন। এরপর পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি সামনে এলেও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার তরফে কোনো সক্রিয়তা দেখা যায়নি বলে অভিযোগ করে বিরোধীরা। তার আগে 2015 সালে সরকারি আধিকারিক হিসেবে বহাল থাকা অবস্থায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ নিয়েও বিতর্ক দানা বাঁধে। তা নিয়েও আইনের সংশ্লিষ্ট ধারার সঙ্গে
সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের তৎকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন, অস্থায়ী কমিশনারের সুতো বাঁধা থাকে সরকারের কাছে, তিনি কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারবেন? রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা আদতে কেমন হওয়া উচিত তা বললেই অনেকেই মীরা পাণ্ডের উদাহরণ টেনে আনেন, যিনি সুষ্ঠু পঞ্চায়েত ভোট করাতে 2013 সালে সুপ্রিম কোর্ট অবধি গেছিলেন। মীরা পাণ্ডে নিযুক্ত হয়েছিলেন বাম আমলে। 2009 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য নির্বাচন কমিশনার পদে মীরা পাণ্ডেকে বসান। তখনও তিনি অবসর নেননি। এরপর মীরা পাণ্ডের কর্মজীবনের মেয়াদ শেষ হলেও যেহেতু নির্বাচন কমিশনের পদের মেয়াদ 5 বছর, তাই তিনি ওই পদ ছাড়েন 2014 সালে। মীরা পাণ্ডের সময় অবধি পশ্চিমবঙ্গে আইএএস অফিসারদের রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হতো, কিন্তু 2014 সালে এই প্রথা বদল হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। প্রথমবার কোনো WBCS অফিসারকে ওই পদে বসানো হয়। তারপর থেকে রাজ্য নির্বাচন কমিশনের পদে যাদের বসানো হয়েছে বারবার তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবিপি আনন্দ। আমি জয়ন্দার কাছে এই জায়গায় যাবো। জয়ন্দা, দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে ভোটেরও প্রায় বছরখানেক আগে থেকে এই ভুয়ো ভোটার নিয়ে শুধুমাত্র অন্য রাজ্যের ক্ষেত্রে সরব হয়েছেন এমনটা না, এ রাজ্যে 2026-এর ভোটটা যাতে যথাযথভাবে হতে পারে, স্বচ্ছভাবে হতে পারে, তার জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছেন। একেবারে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা পথে নামছেন, পাশাপাশি নির্বাচন দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যেই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হলো, পদ্ধতি সংক্রান্ত পোস্ট হলো। কতটা আশাবাদী? আশাবাদী তো প্রশ্ন, আশাবাদের প্রশ্ন অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তো হবার কথা নয়, কারণ তৃণমূল কংগ্রেস স্ক্রুটিনি নামে যেটা করবে, বা স্ক্রুটিনি তো হিসেব বলতে দাঁড়াচ্ছে, স্ক্রুটিনি ওটা হবে না। ওটা কি হবে সেটা এলাকার মানুষ জানেন কি হতে পারে। ওরা গিয়ে আমাদের ভোটের আগেও কি কি হয় সেটা আমরা জানি, এবং ওই প্রক্রিয়াটার মধ্যেই তৃণমূলের তথাকথিত সাফল্য লুকিয়ে আছে। আর আমি খুব স্পষ্টভাবে 3টে তথ্য দিয়ে রাখছি। 2006-এ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এসেছিল, 36.59% ভোট পেয়ে, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 30.66% ভোট। 2006-এ আমাদের ভোট দাঁড়ায় 37.13, 26.64 দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের ভোট। এবং আমি সাতগাছিয়াতে 1996 সালে যে প্রার্থী জিতেছিলেন তার নাম কমরেড জ্যোতি বসু। জ্যোতি বসু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্তরঞ্জন বাক্কা হারিয়েছিলেন 11,110 ভোটে। সায়েন্টিফিক রিগিংয়ের গল্পটা খাটছে না, কিচ্ছু করার নেই। আমরা চেষ্টা করেছিলাম, সবটা যে স্বচ্ছ ছিল তা নয়, চেষ্টা করেছিলাম একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাতে। এই ধরনের কথাবার্তাগুলো সেই সময় ওনার কথাই ছিল না। আমরা যখন পেরেছিলাম রাজ্য নির্বাচন কমিশনকে আমরা স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছিলাম। যে ঘটনাটা আজকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যা করবে সেটাই আলটিমেটলি হবে, তাহলে সিপিএম এখান থেকে চলে যেত না। সিপিএম তো সত্যি সত্যি সায়েন্টিফিক রিগিংটার ওয়ার্ডটা তো আমরা ওখান থেকেই শুনেছি, এটা নিয়ে তো সন্দেহ নেই, কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা সিপিএম 11,000 ভোটে জিতছেন 96 সালে দাঁড়িয়ে। ইলেকশন কমিশনের কথা নয়, ইলেকশন রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব কল্পনা করুন। কথা হচ্ছে মানুষ যদি চায় পরিবর্তন করবে, কেউ আটকাতে পারবে না। তৃণমূল করুক বা বিজেপি করুক, শেষ কথা বলবে মানুষ। বেশ, শেষ কথা বলবে মানুষ, কিন্তু মানুষ ভোটার তালিকায় প্রথমত প্রাণে সাহস নিয়ে তারা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবে কিনা, দ্বিতীয় কথা ভোটার তালিকার যে গন্ডগোলগুলো রয়েছে সেটা সংশোধনে যথাযথভাবে ভোটটা যথাযথ জায়গায় পড়বে কিনা। কিন্তু শত্রুপাতি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইসি ঘাড়ের ওপর লোক বসিয়ে দিলেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস মানবে না। 7 দিনের সময়সীমা দিয়েছেন, কোর কমিটি তৈরি করে দিয়েছেন, আজ থেকে কাজ শুরু হবে, এবং না হলে ধর্ণা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। এইটাই তো, মমতা ব্যানার্জি সমস্ত সময় থ্রেট পারসেপটিভে চলে এবং সবাইকে ভয় দেখিয়ে রাখে। তো এই জন্য এতদিন ধরে যে ইলেকশনের একটা অ্যানালিসিস প্রত্যেকটা পলিটিক্যাল অ্যানালিস্টরা করে, এটা যে কতটা ভুয়ো, এইখানে আবার আমি ওয়ার্ডটা ইউজ করছি, ভুয়ো। তার কারণ মমতা ব্যানার্জি ভোটটা শুরুই করে আজকে 1 বছর আগে থেকে ভোটারদের, অবভিয়াসলি ভোটারদের যদি ভয় দেখানো হয় তাহলে এই যে এত বড় বড় কথা হচ্ছে এখানে, যে মানুষ পথে নেমে আজকে কি করেন অবশ্যই আমাদের দেখতে হবে, এবং ভুয়ো ভোটার তালিকা সত্যিই সংশোধন করা যায় কিনা। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।